ইরানের দিকে ফের ঝুঁকছে ইসরায়েল। ট্রাম্পের নিষেধ উপেক্ষা করে নতুন সংঘাতের আভাস। মধ্যপ্রাচ্যের বাতাসে আবারও যুদ্ধের গন্ধ। গাজার আলোচনায় স্থবিরতা আর তেহরানের দিকে ইঙ্গিতপূর্ণ দৃষ্টি। ইসরায়েল কি আবারও আগুন জ্বালাতে চলেছে? এভিগডর লাইবারম্যানের সাম্প্রতিক মন্তব্য যেন সেই সন্দেহকেই উস্কে দিয়েছে। রাশিয়ান সংবাদ মাধ্যম রাশিয়া টুডে জানিয়েছে, লাইবারম্যান ইসরায়েলিদের সতর্ক করেছেন আশ্চর্যজনক এক আক্রমণের সম্ভাবনা নিয়ে। তিনি নাগরিকদের পরামর্শ দিয়েছেন সুরক্ষিত স্থানের কাছাকাছি থাকতে। তার ভাষায়, ইরানিরা অত্যন্ত মনোযোগীভাবে কাজ করছে, তারা নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করছে। এই বক্তব্য এমন এক সময় এলো যখন মাত্র একদিন আগেই ইরান ঘোষণা দিয়েছিল তারা পারমাণবিক অস্ত্র চায় না। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন, আমরা গণবিধ্বংসী অস্ত্রের পক্ষে নই। এটি একটি ধর্মীয় বিশ্বাস ও ফতোয়া। আমরা কখনোই পারমাণবিক অস্ত্র অনুসরণ করিনি, করবও না। তবুও বিশ্বজুড়ে সন্দেহের মেঘ ঘনীভূত। জাতিসংঘ গত মাসে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে তার পারমাণবিক কর্মসূচির কারণে। আর ঠিক তার পেছনেই লুকিয়ে আছে জুন মাসের সেই ভয়াবহ 12 দিনের যুদ্ধ, যা বদলে দিয়েছিল ইরান ইসরায়েল সম্পর্কের মানচিত্র। 13 জুন ইসরায়েল আক্রমণ চালায় ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে। হামলায় নিহত হন একাধিক শীর্ষ ইরানি জেনারেল। কিন্তু ইরান থেমে থাকেনি। প্রতিশোধের আগুনে তেহরান জবাব দেয় আকাশ জোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করে ঢুকে যায়। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা একে বলেছিলেন এক নতুন যুগের সূচনা, যেখানে ইরানের ড্রোন প্রযুক্তি ইসরায়েলের আয়রন ডোমকে অকার্যকর করে দেয় কয়েক ঘন্টার মধ্যেই। 22 জুন পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে। অপারেশন মিডনাইট হ্যামান নামের গোপন অভিযানে মার্কিন যুদ্ধবিমান বোমা বর্ষণ করে নাতানজ, ফার্দো ও ইস্পাহানের ইরানি পারমাণবিক স্থাপনাগুলিতে। এরপর জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধ, আমি যেটাকে বলি অপারেশন রাইজিং লায়ন, ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমাদের সাহসী পাইলটরা তেহরানের আকাশ দখল করেছিল। মার্কিন B-2 পাইলটদের সঙ্গে মিলে তারা ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করে দেয়। কিন্তু এই আত্মবিশ্বাসী ভাষণের অন্তরালে রয়েছে এক ভয়াবহ বাস্তবতা। সেই যুদ্ধের পর থেকেই ইরান আগের চেয়ে আরও শক্তিশালী, আরও প্রস্তুত। তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এখন মধ্যপ্রাচ্যের অন্যতম ভয়ঙ্কর শক্তি। শেষ পর্যন্ত ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও বাস্তবে আগুন এখনও নিভে যায়নি। এখন আবারও ইসরায়েলি রাজনীতিতে যখন অস্থিরতা, গাজার আলোচনায় স্থবিরতা, তখন লাইবারম্যানের আশ্চর্যজনক আক্রমণ মন্তব্য যেন নতুন এক ঘূর্ণিঝড়ের ইঙ্গিত দিচ্ছে। তেহরানের বার্তাটি স্পষ্ট, যে হাত ইরানের দিকে উঠবে তাকে আমরা ইতিহাসে পরিণত করব। ইরান আজ শুধু প্রতিরোধের নাম নয়, বরং মধ্যপ্রাচ্যের মাটিতে এক নতুন শক্তির প্রতীক। আর সেটিই হয়তো ইসরায়েলকে আবারও দ্বিধায় ফেলেছে। কয়েক ঘন্টার মধ্যেই প্রতিশোধ। ইসরায়েলি হামলার পরে ইয়েমেনের সশস্ত্র বাহিনী গড়ে তুলেছে তুমুল প্রতিরোধ। সকালবেলার নিস্তব্ধতা ভেঙে হঠাৎ বাজল সাইরেন। মধ্য ইসরায়েল জুড়ে ছড়িয়ে পড়ল আতঙ্কের রেল। কয়েক ঘন্টা আগেই ইসরায়েলি বিমান বাহিনী ইয়েমেনের রাজধানী সানায় বিধ্বংসী হামলা চালিয়েছিল। তার জবাবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে দিল। প্রতিশোধ এলো এত দ্রুত যেন আগুন থেকে স্ফুলিঙ্গ। ইসরায়েলের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আটকে দিয়েছে তাড়াতাড়ি, ফলে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রশ্ন থেকেই গেল, এত দূর থেকে ক্ষেপণাস্ত্র পাঠানোই বা কিভাবে সম্ভব হলো? ইসরায়েলি সামরিক সূত্র বলছে, একসঙ্গে 20টি জেট 65-টিরও বেশি বোমা বর্ষণ করেছে সানায়। এত বিস্ফোরক ব্যবহারের ঘটনা এটাই প্রথম একক হামলায়। ইসরায়েলের তথ্য মতে অভিযানে 7টি লক্ষ্যবস্তুতে চালানো হয় হামলা। এর মধ্যে ছিল 5টি সামরিক সদর দপ্তর ও অস্ত্র ভাণ্ডার 2টা। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটস একে হুথিদের উপর শক্তিশালী আঘাত বলেই বর্ণনা করেন। কিন্তু ইয়েমেনের আনসারুল্লাহ প্রশাসন জানিয়েছে, ওই হামলায় 2 জন নিহত এবং 48 জন আহত হয়েছে। তাদের বক্তব্যে স্পষ্ট, এটিকে তারা ইসরায়েলি আগ্রাসন হিসেবেই দেখছে। হুথিদের ঘোষণা ও ইরানের ছায়া। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি জানায়, ইসরায়েলের হামলার প্রতিক্রিয়াতেই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গাজায় আমাদের ভাইদের উপর গণহত্যা ও ইয়েমেনের মাটিতে আগ্রাসনের জবাব দিতেই এই অভিযান। হুথিরা আরও জানায়, ইসরায়েলের দক্ষিণে আল রাশরাশ এলাকায় ড্রোন হামলা সফল হয়েছে। তারা দাবি করে প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে ঠেকাতে ব্যর্থ হয়েছে।
যদিও ইসরায়েল বলে কেবল একটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এখানেই আসে বড় প্রশ্ন, হুথিদের শক্তি কি শুধু ইয়েমেনের ভেতরেই সীমাবদ্ধ? বিশেষজ্ঞরা বলছেন ইরানের সমর্থন ছাড়া এত দূর থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো সম্ভব নয়। ইরানের প্রযুক্তি ও কৌশলই হুথিদের হাতকে করেছে আরও লম্বা। এই পাল্টাপাল্টি হামলা শুধু একদিনের ঘটনা না, এর আগেও হুথিরা ইসরায়েলের ইরাকে চালায় ড্রোন হামলা, যাতে আহত হয় ২০ জন। ২ জনের গুরুতর অবস্থা। এক ড্রোন সফল হয়, আরেকটি ব্যর্থ। কিন্তু বার্তা স্পষ্ট, ইসরায়েল গাজায় আগুন ছড়ালে ইয়েমেন থেকেও আগুন ছুটবে। হুথিদের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুধু প্রতিশোধ নয়, বরং এক কৌশলগত বার্তা। এটি দেখায় গাজায় যুদ্ধ ইসরায়েলের ছাড়িয়ে গেছে ইসরায়েলের সীমানা। এখনও ইয়েমেনও ইসরায়েলের জন্য এক ফ্রন্টে পরিণত হয়েছে, আর এর পেছনে ইরানের ছায়া ক্রমেই গাঢ় হচ্ছে। ইসরায়েল যখন গাজায় সামরিক অভিযান চালাচ্ছে, তখন তার মাথার উপরে ইয়েমেন নতুন চাপ তৈরি করছে। প্রতিটি হামলার পরই আসে পাল্টা হামলা, প্রতিটি আগ্রাসনের পরই প্রতিশোধের ঘোষণা। আর এর মধ্যেই তেহরান প্রমাণ করছে তাদের প্রভাব আর শক্তি শুধু এক দেশে নয়, গোটা অঞ্চলে ছড়িয়ে আছে। প্রশ্ন এখন একটাই, এই লড়াই কোথায় গিয়ে থামবে? নাকি প্রতিটি আগুনের জবাবে আরেকটি আগুন জ্বলে উঠবে? ফিলিস্তিন ছাড়া অসম্ভব ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক। সৌদি আরব ফের কড়া বার্তা দিল। বিশ্ব রাজনীতিতে নতুন কূটনৈতিক ঝড় বয়ে গেছে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক স্থাপিত হবে না, সৌদি আরব ঘোষণা করেছে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সৌদি আরব, নরওয়ে, স্পেন, জর্ডান ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা যৌথভাবে এই বার্তা দিয়েছে। বিষয়টা পরিষ্কার, ফিলিস্তিনকে বাদ দিলে মধ্যপ্রাচ্যের শান্তির হবে না উদ্ভব। সৌদি আরব জানাচ্ছে কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক সমর্থন থাকলে খুব শিগগিরই একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব। সৌদি আরবের দৃঢ় অবস্থান, ফিলিস্তিনকে স্বাধীন করতে রাখবে অবদান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অল্প সময়ের মধ্যে এমন একটি ফিলিস্তিন রাষ্ট্র দেখতে পারি যা টেকসই হবে এবং ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবে। তিনি সতর্ক করে বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল বা জমি সংযুক্তিকরণ গাজা ও আঞ্চলিক শান্তির জন্য মারাত্মক হুমকি। বিন সালমানের দেশ ফিলিস্তিনের ঢাল হতে পারবে কি? প্রিন্স ফয়সাল আরও উল্লেখ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন উদ্যোগের মাধ্যমে এই বিষয়ে কাজ চলছে, কিন্তু এখনই দ্রুত ও শক্তিশালী পদক্ষেপ নেওয়া জরুরি। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে জানিয়েছেন, ১৫৯টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে। পশ্চিমা দেশগুলোর মধ্যেও স্বীকৃতির প্রবণতা বাড়ছে। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ বলেছেন, ইসরায়েল ফিলিস্তিনি কর্তৃপক্ষকে আর্থিকভাবে দুর্বল করার চেষ্টা করছে, তাই স্পেন ৫০ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে। এছাড়া গাজাগাবে মানবিক সহায়তা বহনকারী স্পেনীয় জাহাজগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্যোগ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাত্তি জানান, গাজায় ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী গড়ে তুলতে কায়রো ও আম্মান একসঙ্গে কাজ করছে। প্রয়োজনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে মিশর উন্মুক্ত আছে। বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব শুধু অর্থ বা কূটনৈতিক প্রভাব দিয়ে নয়, তাদের সামরিক শক্তি ও আঞ্চলিক নেতৃত্ব ব্যবহার করেও ফিলিস্তিনকে আন্তর্জাতিক অঙ্গনে শক্ত স্থান দিতে পারে। সৌদি আরবের তেল, আর্থিক শক্তি ও কূটনৈতিক নেটওয়ার্ক মধ্যপ্রাচ্যের ভারসাম্য ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়া সৌদি আরবের দৃঢ় অবস্থান ইঙ্গিত দেয় যে যদি ইসরায়েল ফিলিস্তিনকে বাদ দিয়ে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে, সৌদি আরব তা সহ্য করবে না, বরং আঞ্চলিক জোট ও আন্তর্জাতিক সমর্থনের মাধ্যমে চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েলের পরিকল্পনা। ফিলিস্তিন রাষ্ট্র বাস্তবতা কি কাছে? প্রিন্স ফয়সাল আবারও জোর দিয়ে বলেন, যদি আন্তরিক রাজনৈতিক সদিচ্ছা থাকে তবে খুব দ্রুতই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং সৌদি আরবের শক্তি ও প্রভাবের প্রমাণ। মধ্যপ্রাচ্যের শান্তি ও ভারসাম্যের জন্য এখন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা আবশ্যক। বিশ্ব দেখছে সৌদি আরব শুধু কথায় নয়, কাজেও নেতৃত্ব দিতে প্রস্তুত। ড্রোন আতঙ্কে কেঁপে উঠল ডেনমার্ক। রাশিয়ার ছায়া ঘন হচ্ছে পশ্চিমাদের মনে দুশ্চিন্তার ছাপ। ডেনমার্ক শান্ত, নিরাপদ, উন্নত এক উত্তর ইউরোপীয় দেশ হিসেবেই সবাই করে মার্ক। অথচ গত কদিন ধরে তার আকাশসীমায় নেমে এসেছে ভয়াল অশনি সংকেত। একের পর এক অজ্ঞাত ড্রোন ঢুকে পড়ছে বিমানবন্দরের মাথার উপর দিয়ে। ভয়ানক উদ্বেগ, আতঙ্কে ভর করেছে সাধারণ মানুষের মনে। কর্তৃপক্ষ অস্থির হয়ে পড়েছে। কে চালাচ্ছে এই রহস্যময় ড্রোনগুলো? বড় প্রশ্ন সবচেয়ে।
25শে সেপ্টেম্বর রাতে আবারও থমকে দাঁড়ালো ডেনমার্কের অ্যালবার্গ সামরিক ও বেসামরিক বিমানবন্দর। রাত 11:40 আকাশসীমায় সন্দেহজনক ড্রোন ধরা পড়তে কার্যক্রম বন্ধ করে দিতে হয় অতি সত্বর। নিরাপত্তার খাতিরে ফ্লাইটগুলো স্থগিত করা হলো। একটি যাত্রীবাহী বিমান আমস্টারডামে ফেরত পাঠানো হলো। কোপেনহেগেন থেকে আরেকটি ফ্লাইট বাতিল হলো। বিমানবন্দর কর্তৃপক্ষের একটাই কথা, অগ্রাধিকার পাবে যাত্রী ও কর্মীদের নিরাপত্তা। কিন্তু আতঙ্ক সেখানেই থেমে থাকেনি। পুলিশ জানিয়েছে, শত শত সাধারণ মানুষ ফোন করে জানিয়েছে যে তারা আকাশে দেখেছে ড্রোনের ঝলকানি। শুধু অ্যালবার্গ না, দক্ষিণ ডেনমার্কের 3টি ছোট বিমানবন্দর এসবিয়ার্গ, সোন্ডারবার্গ এবং স্ক্রাইডস্ট্রুপের কাছেও ড্রোনের দেখা। মনে রাখতে হবে, স্ক্রাইডস্ট্রুপই হচ্ছে ডেনমার্কের অত্যাধুনিক F-16 ও F-35 যুদ্ধ বিমানের ঘাঁটি। এমন সংবেদনশীল এলাকায় ড্রোনের প্রবেশ নিছক নয়, কাকতালীয় ঘটনা। কর্তৃপক্ষ এখনো খোলাখুলি বলতে পারছে না এর পেছনে কারা। তবে তাদের ভাষায় এটি কেবল নয় সাধারণ ড্রোন খেলা। একসাথে এতগুলো স্থানে এত পরিকল্পিত হামলা কেবল পেশাদার হাতেই সম্ভব। অর্থাৎ সন্দেহের তীর ক্রমেই ঘুরছে রাশিয়ার দিকে। ড্যানিশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আরও স্পষ্ট করে বলেন, এটি এক ধরনের হাইব্রিড আক্রমণ। মানে সরাসরি যুদ্ধ নয়, বরং গোপনে শত্রুর নিরাপত্তা দুর্বল করার প্রচেষ্টায় মন। তারা সতর্ক করেছেন, ডেনমার্কের রুশ গুপ্তচর বৃত্তির ঝুঁকি বরাবরই বেশি। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে নাশকতার আশঙ্কার অগ্রগতি। রাশিয়া কি সত্যি ইউক্রেন যুদ্ধের বাইরে নতুন এক ফ্রন্ট খুলছে? ন্যাটোর ঘাড়ে শ্বাস ফেলতেই কি ড্রোনগুলো পাঠানো হচ্ছে? মস্কো কি চাইছে বার্তা দিতে, আমরা চাইলে তোমাদের আকাশও অচল করে দিতে পারি? সম্প্রতি কোপেনহেগেন বিমানবন্দর 4 ঘন্টার জন্য বন্ধ হয়ে গিয়েছিল একই কারণে। অর্থাৎ ঘটনাগুলো একক নয়, বরং একটি ধারাবাহিক প্রচেষ্টা। ডেনমার্কের প্রধানমন্ত্রী সরাসরি বলেই দিয়েছেন, রাশিয়ার সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাবে না। যদিও এখনও কোনো প্রমাণ প্রকাশ পায়নি, তবুও বাস্তবতা বলছে ভিন্ন কাহিনী। রাশিয়া যদি সত্যিই এর পেছনে থাকে, এটি শুধুই ডেনমার্কের সমস্যা নয়, তবে বরং ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থার উপর সরাসরি আঘাত। যে জোট ইউক্রেনকে সামরিক সহায়তা দিচ্ছে, সেই জোটেরই ভেতর থেকে দুর্বলতা খুঁজছে পুতিন প্রশাসনের হাত। অতএব ড্রোনগুলো শুধু আকাশে ঘোরাফেরা করছে না, তারা যেন অদৃশ্য বার্তা লিখে দিচ্ছে, ইউরোপের আকাশ আর আগের মতো নিরাপদ নয়। আর রাশিয়ার শক্তি শুধু নয় ফ্রন্টলাইনে, ছড়িয়ে পড়ছে আড়ালে, ছায়ার ভেতরে। তেরো বছর পর একসাথে তুরস্ক, মিশর, ইসরায়েলের জন্য নতুন সতর্কবার্তা অতঃপর। পূর্ব ভূমধ্যসাগর আবার উত্তপ্ত। ফিলিস্তিন, লেবানন, কাতার, সিরিয়া, এরপর এবার মিশর, তুরস্ক। 2 মুসলিম রাষ্ট্র একসাথে হাত মেলালো, আর তাদের একটাই যেন লক্ষ্য, ইসরায়েল ও তার মিত্রদের ঠেকানো। আঙ্কারা ও কায়রোর এই যৌথ পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, যে কোনো সময় তেল আবিবের বিরুদ্ধে বড় ধরনের সংঘর্ষ শুরু হতে পারে। দীর্ঘ 13 বছর পর প্রথমবারের মতো তুরস্ক ও মিশর যৌথ নৌ মহড়া শুরু করেছে। বাহর আল সাদাকা 5 দিনের এই মহড়ার নাম দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই মহড়া শুধু সামরিক প্রদর্শনী নয়, বরং নতুন আঞ্চলিক ভারসাম্যের স্পষ্ট সংকেত। ইসরায়েল ও তার মিত্রদের জন্য এটি সরাসরি এক থ্রেট। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় অংশ নিয়েছে আধুনিক যুদ্ধজাহাজ, ফ্রিগেট, সাবমেরিন ও 2টি F-16 যুদ্ধ বিমান। ভূমধ্য সাগরের পানিতে গর্জন তুলে নিজেদের শক্তি দেখিয়ে এরদোয়ানের নৌবাহিনীর উত্থান। ইসরায়েল যখন গ্রিস নিয়ন্ত্রিত সাইপ্রাসকে সামরিক ঘাঁটিতে রুট দেওয়ার চেষ্টা করছে, তখনই তুরস্ক, মিশর সামনে এলো একসাথে। যদি সাইপ্রাসে ইসরায়েল হয় সফল, তবে তা সরাসরি তুরস্ককে করে দেবে দুর্বল। ভেঙে যাবে কি এরদোয়ানের মনোবল? কারণ সেখান থেকে নেতানিয়াহুর সেনারা মধ্যপ্রাচ্যের সব জায়গায় অভিযান চালাতে পারবে। আর এই কৌশল ঠেকাতে আঙ্কারা ও কায়রো সমুদ্রের বুকে নিজেদের অবস্থান শক্ত করছে। শুধু মহড়াতেই সীমাবদ্ধ নয়, তুরস্ক ও মিশর অস্ত্র উৎপাদনেও জোট বাঁধছে। গত মার্চে কায়রোতে আরব অর্গানাইজেশন ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি হাভেলসান একটি চুক্তি সই করেছে। এর ফলে মিশরে যৌথভাবে ড্রোন তৈরি হবে। অর্থাৎ ভবিষ্যতে কায়রোর কারখানায় তৈরি হবে অত্যাধুনিক যুদ্ধ ড্রোন। বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মিশর বৈশ্বিক ড্রোন উৎপাদন মানচিত্রে জায়গা করে নেবে। আর আঙ্কারার প্রযুক্তি আর কায়রোর উৎপাদন ক্ষমতা এক হলে তা সরাসরি ইসরায়েলের জন্য নতুন মাথাব্যথা হয়ে দাঁড়াবে। এদিকে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে যখন বিশ্বজুড়ে চাপ বাড়ছে, তখন তুরস্ক ও মিশরের এই সমন্বয় নতুন মাত্রা যোগ করছে। যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা ইতিমধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্সও একই পথে হাঁটছে। ফলে আন্তর্জাতিক অঙ্গনেও ইসরায়েল ক্রমশ চাপে পড়ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল তুরস্কের সামুদ্রিক নীতি।
আগে থেকেই আঙ্কারা লিবিয়ার সঙ্গে করে সামুদ্রিক সীমা চুক্তি গ্রিস, ইসরায়েল, সাইপ্রাস জোটকে দুর্বল করেছে। এখন মিশরের সঙ্গে নতুন এই সহযোগিতা সেই জোটকে আরও কোণঠাসা করবে বলে বিশ্লেষকরা মনে করছে। অতএব বার্তাটা স্পষ্ট, ইসরায়েল আর আগের মতো ভূমধ্যসাগরে বজায় রাখতে পারবে না আগের মতো একক আধিপত্য। তুরস্ক ও মিশরের নতুন হাত মেলানো আঞ্চলিক ভারসাম্যে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। আঙ্কারার শক্তি শুধু সামরিক মহড়ায় নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত জোট গড়ে তুলেই ইসরায়েলকে চাপে রাখছে। গাজার পথে ফ্লোটিলা, ফুটবে কি আলুর রেখা? হঠাৎই ড্রোন হামলা, ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজের আনাগোনা। একদিকে মানবতার হাতছানি, অন্যদিকে ইসরায়েল লিখছে আগুনে ঘেরা অবরোধের কাহিনী। গাজার মানুষের জন্য খাদ্য, ঔষধ ও কাপড় নিয়ে ছোট ছোট নৌকা ও জাহাজ ছুটে চলছিল ভূমধ্যসাগরের বুকে, কিন্তু মাঝ সমুদ্রে তাদের স্বপ্নে ড্রোন আঘাত হানে। অভিযোগ উঠেছে ইসরায়েল এই হামলার পেছনে। এখানেই গল্পে নতুন মোড় আসে। বিভিন্ন গণমাধ্যম জানায় গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী বহরের ওপর ড্রোন হামলা হয়েছে। হামলার ধরনও অস্বাভাবিক। ড্রোন থেকে ফ্ল্যাশব্যাং বিস্ফোরক হয় ফেলা। লক্ষ্য ছিল ভয় দেখানো, থামিয়ে দেয়া, কিন্তু এবার অন্যভাবে গড়ে উঠল প্রতিরোধটা। হামলার পরপরই ইতালি ও স্পেন ঘোষণা দেয় তারা যুদ্ধজাহাজ পাঠাচ্ছে গাজার ফ্লোটিলাকে রক্ষার উদ্দেশ্যে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগ দিতে গিয়ে সাংবাদিকদের বলেন, আন্তর্জাতিক আইন মানা জরুরি। ভূমধ্যসাগরে ৪৫ দেশের নাগরিকের চলাচলের অধিকার আছে। তিনি জানান, স্পেনের জাহাজ শুধু সুরক্ষা দেবে না, প্রয়োজনে উদ্ধার কাজও করবে। ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রুসেত্তো হামলার নিন্দা জানিয়ে বলেন, ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিকতাকে চ্যালেঞ্জ করেছে। এরপরে ইতালি একটি ফ্রিগেট পাঠানোর ঘোষণা দেয়। তাদের লক্ষ্য স্পষ্ট, ফ্লোটিলাকে রক্ষা করা এবং প্রয়োজনে যাত্রীদের উদ্ধার করা। এই বহরে আছেন বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী। ইসরায়েল ভয় দেখাতে হামলা চালাচ্ছে তাদের দাবি, কিন্তু তারা থামবেন না। ১৩ সেপ্টেম্বর তিউনিসিয়ার বিজট বন্দরে শুরু হয় যাত্রা। প্রায় ৫০টি নৌযান গাজার অবরোধ ভাঙার মিশনে এগিয়ে যাচ্ছে। এর ভেতরে আছেন ইতালির বিরোধী বামপন্থী দলের ২ আইন প্রণেতা। তাদের একজন স্পষ্ট বললেন, এখন সময় এসেছে আন্তর্জাতিকভাবে এই ঘটনাকে গুরুত্ব দেওয়ার। শুধু ইতালি ও স্পেন নয়, ইউরোপীয় কমিশন সহ অন্যান্য দেশকেও সমন্বিত পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। তাদের মতে ফ্লোটিলা কেবল ত্রাণবাহী নয়, এটি মানবিক অধিকারের প্রতীক, আর এই প্রতীকের ওপর হামলা গোটা বিশ্বের বিবেককে আঘাত করছে। অন্যদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা ফ্লোটিলাকে থামাবে। অর্থাৎ উত্তেজনা এখানেই শেষ নয়, বরং সামনে আরও সংঘাতের আভাস। এখন প্রশ্ন একটাই, ড্রোনের আতঙ্কে কি থেমে যাবে ফ্লোটিলা, নাকি ইতালি স্পেনের যুদ্ধজাহাজের উপস্থিতি নতুন ইতিহাস লিখবে? গাজার অবরোধ ভাঙার লড়াই যেন মানবতা আর দমননীতির সরাসরি সংঘর্ষে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত ভূমধ্যসাগরের নীল জলে যুদ্ধজাহাজের গর্জন আর ফ্লোটিলার পতাকা, দুটি ছবি একসঙ্গে দাঁড় করিয়েছে মানব সভ্যতার সবচেয়ে বড় দ্বন্দ্বকে। এক পাশে মানবাধিকার, অন্য পাশে অবরোধ। গল্প এখন কেবল গাজার নয়, গোটা বিশ্বের। ফিলিস্তিনের জন্য বিশ্ব ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথে বিবির ক্ষয়ক্ষতির স্তূপ। অকুপাই গাজা অভিযানের মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। শুধু সৈন্য নয়, এখন বিবির সেনাবাহিনীও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো হারাচ্ছে। যুদ্ধে ক্ষয়ক্ষতির পর দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে। গাজা অভিযানে একজন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কিছুক্ষণ পরেই ড্রোনটি দুর্ঘটনার ঘটনা ঘটে। ফ্রান্স আইডিএফ বিরোধী পরিকল্পনা প্রস্তাব করার সাথে সাথে গাজায় ইসরায়েলি সেনাবাহিনী হেরে যাচ্ছে। ধারাবাহিক বিপর্যয়ের মধ্যে ইসরায়েল ২৪ সেপ্টেম্বর আরেকটি সামরিক আঘাতের সম্মুখীন হয়েছে। প্রতিবেদন অনুসারে দক্ষিণ ইসরায়েলের পশ্চিম নেগেভ এলাকায় একটি ইসরায়েলি বিমান বাহিনীর ড্রোন বিধ্বস্ত হয়েছে। টাইমস অফ ইসরায়েল অনুসারে আইডিএফ এর বরাত দিয়ে প্রযুক্তিগত ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটে। সৈন্যরা ড্রোনটি সংগ্রহ করেছে। আইডিএফ অনুসারে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। অকুপাই গাজা অভিযানে ইসরায়েলি সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ড্রোনটির দুর্ঘটনাটি ঘটেছে। ২৪ সেপ্টেম্বর আইডিএফ এর গিভাতি রিকনেসান্স ইউনিটের একজন সৈনিক গুরুতর আহত হন। আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকায় যুদ্ধের সময় ওই সৈনিক আহত হন। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে ২ দিন আগে ২২ সেপ্টেম্বর গাজা সিটিতে একজন আইডিএফ অফিসার নিহত হন।
আইডিএফ সৈনিকের নাম ২৭ বছর বয়সী মেজর শাহার নেতানিয়েল বোজাগলো। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে বোজাগলো হলেন আইডিএফ এর নতুন গাজা আক্রমণে নিহত প্রথম সৈনিক। উল্লেখযোগ্যভাবে 18 সেপ্টেম্বর আইডিএফ এর একজন মুখপাত্র দক্ষিণ গাজায় 4 সৈন্যের মৃত্যুর ঘোষণা দেন। প্রতিবেদন অনুসারে আইডিএফ 16 সেপ্টেম্বর অকুপাই গাজা স্থল অভিযান শুরু করে। ইসরায়েলের কূটনৈতিক বিপর্যয়। কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনের পক্ষে পদক্ষেপের ঘোষণা দিয়েছে। ফ্রান্স সহ 11টি দেশ জাতিসংঘের একটি সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে। ইসরায়েল এই পদক্ষেপ প্রত্যাখ্যান করে বলেছে কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। ফিলিস্তিনি রাষ্ট্রের পদক্ষেপে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ফ্রান্সের আরেকটি প্রস্তাব রয়েছে বলে জানা গেছে। টাইমস অফ ইসরায়েল গাজায় একটি বহুজাতিক টাস্ক ফোর্সের জন্য একটি ফরাসি প্রস্তাব অ্যাক্সেস করেছে। এই উদ্যোগটি হলো একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন যা গাজায় আইডিএফকে প্রতিস্থাপন করবে। প্রস্তাবটিতে গাজার অভ্যন্তরীণ নিরাপত্তা ধীরে ধীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আহ্বান জানানো হয়েছে। বেশ কয়েকটি রাষ্ট্র এই বাহিনী নেতৃত্ব দিতে পারে, যার মধ্যে মিশর, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের নাম রয়েছে। প্যারিস প্রস্তাবের একটি মূল বিষয় হলো যুদ্ধ শেষ হওয়ার পরে হামাসকে নিরস্ত্র করার কাজ শুরু হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইতিমধ্যেই বলেছেন যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। আকাশে নতুন খেলার নিয়ম লিখছে ইরান। প্রশ্ন এখন একটাই, কে আসল শক্তির মালিক? সিরাজের আকাশে নেমে এসেছে রাশিয়ার মিগ-29 যুদ্ধ বিমান। ইসরায়েলের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে ইরান শুরু করেছে সামরিক পুনর্গঠন। এক নতুন ভারসাম্যের গল্প শুরু হচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান বলছে এবার তারা কথা বলবে শুধু শক্তির ভাষায়। রাশিয়ার S-400 এবং চীনের HQ-9 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আনার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছে তেহরান। প্রশ্ন উঠছে, মস্কো আর বেইজিং যখন ইরানকে একের পর এক অস্ত্র দিচ্ছে, তখন কি আঞ্চলিক ভারসাম্য পুরোপুরি বদলে যাচ্ছে? সিরাজে পৌঁছানো মিগ-29 যুদ্ধ বিমান আপাত দৃষ্টিতে পুরনো, কিন্তু এগুলো ইরানের আকাশ প্রতিরক্ষায় এক নতুন শ্বাস দিয়েছে। ইরানি কর্মকর্তারা নিশ্চিত করেছেন বিমানগুলো ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে। পার্লামেন্ট সদস্যদের ভাষায় এগুলো আসল খেলার আগে ওয়ার্ম আপ মাত্র, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর Su-35 যুদ্ধ বিমান। যেদিন এই ব্যবস্থা সম্পূর্ণ হবে, শত্রুরা বাধ্য হবে শক্তির ভাষা বুঝতে। দৃপ্ত কণ্ঠে ঘোষণা তাদের। এই ঘোষণা এসেছে এক গুরুত্বপূর্ণ সময়। এই বছরের জুনে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনে ভয়াবহ ক্ষতির মুখে পড়ে ইরানের বিমান বাহিনী। ইসরায়েলি হামলায় ধ্বংস হয় রাশিয়ান S-300 প্রতিরক্ষা ব্যবস্থা, ভেঙে পড়ে ইরানের কিংবদন্তি F-14 এবং AH-1 হেলিকপ্টার। সেই আঘাত থেকে ঘুরে দাঁড়াতেই এবার ইরানের জবাব, শক্তির পুনর্গঠন, আকাশে নতুন বার্তা। ইরান অবশ্য শুধু বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করছে না। তারা ইতিমধ্যেই তৈরি করেছে নিজেদের দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373। S-300 যেখানে ব্যর্থ, সেখানেই দেশীয় প্রযুক্তি হয়ে উঠছে ইরানের ঢাল। এখন মিগ-29 এর মতো বিমান সেই শক্তিকে করছে আরও মজবুত। খবর এসেছে রাশিয়া থেকে ইরান ইতিমধ্যেই Su-35, মিগ-28 এবং Yak-130 যুদ্ধ বিমান সংগ্রহ করছে, যদিও মস্কো এ নিয়ে নীরব। পাশাপাশি চীন থেকে আসতে চলেছে উন্নত ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও দীর্ঘপাল্লার রাডার। এক কথায় আকাশ যুদ্ধে নিজের অবস্থান নতুন করে লিখে দিচ্ছে ইরান। এখানে লুকিয়ে আছে এক বড় টুইস্ট। বেইজিং ইরানের প্রায় 90% তেল কিনছে, তবুও ইসরায়েলের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। তবুও সামরিক সহযোগিতায় তারা ইরানের পাশে দাঁড়াচ্ছে। রাশিয়া তো আগেই কৌশলগত মিত্র, অর্থাৎ ইরান এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে দুই পরাশক্তির সমর্থন তাকে দিচ্ছে এক আঞ্চলিক ত্রিমুখী শক্তির মর্যাদা। বিশেষজ্ঞরা বলছেন Su-35 যুদ্ধ বিমান হতে পারে গেম চেঞ্জার। এর উন্নত রাডার ও আধুনিক অ্যাভিওনিক্স ইসরায়েলের আকাশে আধিপত্যকে বড় চ্যালেঞ্জ দেবে। বর্তমানে ইসরায়েলের শক্তি তাদের F-35I আদার স্টেলথ ফাইটার, কিন্তু ইরানের নতুন ক্ষমতা সেই একচ্ছত্র আধিপত্যে ফাটল ধরাতে পারে। ইসরায়েলও তাই সতর্ক। জেরুজালেম পোস্ট জানিয়েছে তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইরানের রাশিয়ান মিগ-29 মোতায়েন, কারণ প্রতিটি নতুন যুদ্ধ বিমান, প্রতিটি নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জন্য এক নতুন সতর্কবার্তা। এক সময়ের দুর্বল বিমান বাহিনী এখন ধীরে ধীরে শক্তির প্রতীক হয়ে উঠছে। তেহরান যেন জানিয়ে দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশ আর একতরফা নয়, এখানেও আছে এক নতুন নায়ক, নাম তার ইরান। নেতানিয়াহুর গাজা শহরের অভিযানে নতুন ধাক্কা, স্নাইপার হামলায় আইডিএফ সেনা নিহত।
গাজা শহরের যুদ্ধ যেন প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে। একদিকে ইসরায়েলি সেনারা শহরের নিয়ন্ত্রণ শক্ত করতে চাইছে, অন্যদিকে হামাস পাল্টা আঘাতে দেখাচ্ছে ভয়ঙ্কর প্রতিরোধ। 24শে সেপ্টেম্বরের দিনে এই সংঘর্ষে যোগ হল আরও একটি রক্তাক্ত অধ্যায়। হামাসের স্নাইপার আক্রমণে প্রাণ হারালেন এক তরুণ আইডিএফ সৈন্য। স্নাইপারের গুলিতে তরুণ সৈন্য নিহত। বেরশেবা শহরের 21 বছর বয়সী সৈন্যটি নাহাল ব্রিগেডের 932তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন। দক্ষিণ গাজা শহরের একটি পোস্টে পাহারায় থাকাকালে হঠাৎ হামাসের এক স্নাইপারের গুলিতে লুটিয়ে পড়েন তিনি। আইডিএফ জানিয়েছে, ডেমলাশ নামের ওই সৈন্য একটি গার্ড পজিশনে দায়িত্ব পালন করছিলেন, তখনই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। তার মৃত্যুতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বলেন, আমি নাহাল ব্রিগেডের সাহসী যোদ্ধা সার্জেন্ট কর্পোরাল লালচাও সাইমন ডেমলাশের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সমগ্র ইসরায়েল তার বীরত্বের প্রশংসা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারকে আলিঙ্গন করছে। আমাদের সৈন্যরা লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না জিম্মিদের মুক্তি এবং শত্রুদের পরাজয় নিশ্চিত হয়। তার স্মৃতি ধন্য হোক। আইডিএফ হতাহতের সংখ্যা বাড়ছে। এই ঘটনার ফলে গাজা শহরের নতুন আক্রমণে নিহত আইডিএফ সৈন্যের সংখ্যা দাঁড়াল 2 জন। আর পুরো যুদ্ধের হিসাব ধরলে টাইমস অফ ইসরায়েল এর তথ্য অনুযায়ী মোট নিহত ইসরায়েলি সেনার সংখ্যা এখন 471 জন। প্রতিদিনের সংঘর্ষে সংখ্যা যেভাবে বাড়ছে তাতে ইসরায়েলের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। হামাসের পাল্টা বার্তা, ট্যাঙ্কেও আঘাত। এদিকে শুধু স্নাইপার আক্রমণেই থেমে থাকেনি হামাস। সংগঠনের সামরিক শাখা কাসাম ব্রিগেড দাবি করেছে, তারা গাজা শহরের তেল আল হাওয়া এলাকায় 2টি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত এনেছে। আক্রমণে ব্যবহার করা হয়েছে ইয়াসিন 105 অ্যান্টি আর্মার ক্ষেপণাস্ত্র। হামাস আরও দাবি করেছে, ট্যাঙ্ক ক্রুদের মধ্যে হতাহত হয়েছে, তবে আইডিএফ এই খবর এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। টুইস্ট, দখল নাকি ফাঁদ? নেতানিয়াহুর লক্ষ্য ছিল গাজা শহরে পূর্ণ দখল প্রতিষ্ঠা করা, কিন্তু বাস্তবতা ভিন্ন কিছু বলছে। ইসরায়েল যতই ঘেরাটোপ বাড়াচ্ছে ততই হামাস নতুন কৌশলে আঘাত হানছে, কখনো স্নাইপার, কখনো ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলাফল, সেনাদের হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে এবং অভিযান যেন উল্টোই রাজনৈতিক ও সামরিক চাপে পরিণত হচ্ছে। গাজা শহরের ধ্বংসস্তূপের ভেতর থেকে হামাস বারবার প্রমাণ করছে তাদের প্রতিরোধ এখনো ভাঙেনি। অন্যদিকে ইসরায়েলের জন্য এই লড়াই হয়ে উঠছে এক অস্বস্তিকর সমীকরণ। প্রতিদিনের ক্ষতি, ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ এবং অনিশ্চিত ভবিষ্যৎ। প্রশ্ন জেগেছে, এই যুদ্ধ শেষ পর্যন্ত দখলের গল্প লিখবে, নাকি নেতানিয়াহুর জন্য আরও বড় রাজনৈতিক ফাঁদ তৈরি করবে? ইরানে হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে। আলো আঁধারের এই পৃথিবীতে এক নতুন নাটকের মঞ্চ তৈরি হচ্ছে। টানটান উত্তেজনা, বিস্ময় আর শিহরণে ভরপুর সেই নাটকের নাম ইরান। প্রশ্ন জেগেছে, ইরানের কারাগারে কি সত্যিই হাজার হাজার মোসাদ এজেন্ট ফাঁসিতে ঝুলছে, নাকি এটি এক নতুন শক্তির প্রদর্শনী যেখানে ইরান নিজেকে দেখাচ্ছে নায়ক হিসেবে? মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, 2025 সালে ইরান অন্তত 1000 জনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এই সংখ্যা 2008 সালের পর থেকে সর্বোচ্চ। শুধু তাই নয়, গত সপ্তাহে ইরান একসাথে 64 জনকে ফাঁসি দিয়েছে, প্রতিদিন গড়ে 9 জনেরও বেশি। আগের বছর যেখানে 975 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, এই বছর সেটি ছাড়িয়ে গেছে অনেক আগে। সংস্থাটি একে বলছে কারাগারে গণহত্যা অভিযান, কিন্তু ইরানের কাছে এটি দুর্বলতা নয়, বরং শক্তির প্রতীক। কারণ এই শাস্তি, এই ভয় দেখানো সবই এসেছে এক বড় যুদ্ধের পরে। যুদ্ধ পরবর্তী ঝড়। জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনের ভয়াল যুদ্ধের পর ইরান ভেতরে বাইরে শক্তি জড়ো করছে। বিক্ষোভ, বিদ্রোহ আর বিদেশি গুপ্তচর ভিত্তি সবকিছুর জবাব দিচ্ছে কঠোর হাতে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সম্প্রতি বাবাক শাহবাগী নামের এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। অভিযোগ, তিনি মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তি করেছেন, ডেটা সেন্টারের গোপন তথ্য বিক্রি করেছেন ইসরায়েলকে। শুধু তাই নয়, ইরানের আইআরজিসি আরও 8 জনকে গ্রেফতার করেছে, যারা নাকি সামরিক সমন্বয়কারী ও শীর্ষ নেতাদের অবস্থান ইসরায়েলের কাছে পৌঁছে দিতে চাইছিল। সংখ্যার খেলা না শক্তির গল্প? 21,000 মানুষকে সংঘাতের সময় আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। কেন বা কী কারণে তাদের ধরা হলো সেটি স্পষ্ট না হলেও বার্তাটা একেবারেই স্পষ্ট। ইরান কোনোভাবে দুর্বল হতে রাজি নয়। যে কেউ শত্রুর হয়ে কাজ করবে তার জায়গা ইরানের কারাগারে, আর শেষ গন্তব্য ফাঁসির মঞ্চে। মোসাদের গোপন খেলা ফাঁস। অন্যদিকে ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 13 জানায়, যুদ্ধের আগে ইরানের ভেতরে 100 জন বিদেশি এজেন্ট ঢুকিয়ে দিয়েছিল মোসাদ।
তাদের কাজ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা। এমনকি তারা নাকি গোপনে আনা ক্ষেপণাস্ত্র সিস্টেম ব্যবহার করে ইরানের ভেতরেই আঘাত হানার চেষ্টা করেছে। কিন্তু ইরান সেই পরিকল্পনা ধরে ফেলেছে, ভেঙে দিয়েছে, আর এবার সেই সব এজেন্টদের পরিণতি দেখা যাচ্ছে ফাঁসির দড়িতে। নায়ক ইরান। এ গল্পে একটাই টুইস্ট। যেখানে পশ্চিমা মিডিয়া বলছে মৃত্যুদণ্ডের উন্মাদনা, সেখানে ইরান বলছে শক্তির প্রদর্শনী। 3 দশকের মধ্যে সর্বোচ্চ মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান যেন জানিয়ে দিচ্ছে তারা ভয় পায় না। ইসরায়েলের মোসাদ হোক কিংবা ভেতরের বিদ্রোহী, ইরানের বিরুদ্ধে দাঁড়ানোর অর্থই হল মৃত্যুর সাথে চুক্তি করা। আজকে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক নায়ক, যে নায়ক শত্রুর ফাঁদ চিনে নেয়, তার এজেন্টকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়, আর সারা বিশ্বকে দেখিয়ে দেয় এই ভূমিতে বিদেশি ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। বারো দিনের রক্তাক্ত সংঘর্ষ শেষ, কিন্তু আকাশে এখনো ঘনিয়ে আছে আগুনের মেঘ। ইরান সতর্ক করে বলছে, আরেকবার ভুল করলে এমন কিছুর মুখোমুখি হবে যা কল্পনাতেও আনতে পারবে না। প্রশ্ন উঠছে, এটি কি শুধুই হুঙ্কার নাকি বাস্তব শক্তির ঘোষণা? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিজেদের সামরিক বাহিনী নতুন করে সাজাতে শুরু করেছে ইরান। যুদ্ধ শেষ হলেও ষড়যন্ত্র শেষ হয়নি। নিষেধাজ্ঞার হুমকি, গোয়েন্দা তৎপরতা, গোপন হামলার প্রস্তুতি সবই চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী শক্তি। কিন্তু তেহরানও নীরব নয়, বরং কঠোর গোপনীয়তার ভেতর থেকেও আগাম আঁচ করতে পারছে প্রতিটি পরিকল্পনা। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রুরা দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধে পরাজিত হয়েছে। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা অস্থিতিশীলতার চেষ্টা ব্যর্থ হয়েছে। তাদের ভাষায়, পরের যুদ্ধ যদি শুরু হয়, আমরা কমান্ডিং অবস্থান নিয়ে মাঠে নামব। প্রেস টিভি জানিয়েছে, IRGC তাদের সশস্ত্র বাহিনীকে নতুনভাবে সাজাচ্ছে। আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক শক্তি একসাথে বাড়ানো হচ্ছে। যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়, কৌশলগত সক্ষমতা ও প্রযুক্তি সবই উন্নত করা হয়েছে। IRGC জোর দিয়ে বলছে, ইরানিদের ইস্পাত কঠিন মনোবল কখনো ভাঙতে পারবে না। এখানেই টুইস্ট। অনেকেই ভাবছেন, ইরান কি সত্যিই মারাত্মক পাল্টা জবাব দেওয়ার অবস্থানে পৌঁছেছে? এর উত্তর পাওয়া গেছে তাদের সাম্প্রতিক এক পদক্ষেপ থেকে। তেহরান হঠাৎ করেই পরীক্ষা চালিয়েছে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের। নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে এটি কমপক্ষে 5000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ বা আমেরিকার ঘাঁটি পর্যন্ত সবই এর আওতায়। শুধু হুমকি নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেই ইরান তাদের শক্তির প্রমাণ দিয়েছে। গত 13ই জুন যখন ইসরায়েল ইরান জুড়ে বিমান হামলা শুরু করে, মাত্র 24 ঘন্টার মধ্যে IRGC পাল্টা আঘাত হানে। শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল একসাথে ছুটে যায় ইসরায়েলের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। এমন জবাব কল্পনাও করতে পারেননি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইরানও ক্ষতির মুখ দেখেছে। 12 দিনের সংঘর্ষে তেহরান হারিয়েছে অন্তত 1064 জন, যাদের মধ্যে ছিলেন সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী। কিন্তু রক্তক্ষয়ী মূল্য দেওয়ার পরও তারা ঘুরে দাঁড়িয়েছে, আর সেই ঘুরে দাঁড়ানোই এখন তাদের শক্তির বার্তা বহন করছে। সবশেষে এক বিষয় স্পষ্ট, ইরান আর শুধু সতর্ক বার্তা দিচ্ছে না, তারা জানাচ্ছে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্রে পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত। আর তাদের শত্রুরা যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে ফলাফল আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ হতে পারে। তাই প্রশ্ন নয়, উত্তরই স্পষ্ট। ইরানের হুঙ্কার শুধু কথা নয়, সেটি বাস্তব শক্তিরই ঘোষণা। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ধোঁয়া। কাতারে ইসরায়েলের হঠাৎ হামলা উপসাগরীয় দেশগুলোকে নড়ে চড়ে বসিয়েছে। এই হামলা শুধু কাতারের নিরাপত্তা প্রশ্নে নয়, মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য পরিবর্তনের সম্ভাবনা উন্মোচন করেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে কাতারে আলোচনায় বসে হামাসের নেতারা। ঠিক সেই সময় দোহার আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। একে একে ভবনে কুণ্ডলি পাকিয়ে ধোঁয়া উড়ে যায়। 9 সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার সহ 5 জন। কাতারের একজন নিরাপত্তা কর্মীও নিহত হন। ইসরায়েলের এই হামলার পর উপসাগরীয় আরব দেশগুলো জেগে উঠেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও এই হামলা স্পর্ধা হিসেবে দেখা হচ্ছে। আরব নেতাদের মাথায় নতুন প্রশ্ন, আমরা কি এককভাবে নিরাপদ থাকতে পারবো? জবাবে 15 সেপ্টেম্বর কাতারি ইসলামী সহযোগিতা সংস্থা OIC ও উপসাগরীয় সহযোগিতা সংস্থা GCC জরুরি সম্মেলন আহ্বান করে। প্রায় 60টি দেশের নেতা ও কর্মকর্তা অংশ নেয়।
সবাই একমত ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত ব্যবস্থা নেওয়া দরকার। ইসরায়েলের হামলার পর নতুন করে আলোচনায় এসেছে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণা। মিশর আরব সামরিক জোট প্রস্তাব দেয়, ইরাক মুসলিম ন্যাটো প্রস্তাব দেয়। সৌদি আরব ও পাকিস্তান 17 সেপ্টেম্বর যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করলে ধারণাটি আরও শক্তি পায়। এই ন্যাটো ধাঁচের জোট যদি গঠিত হয় তাহলে একটি দেশের উপর হামলা মানে সব দেশের উপর হামলা এবং সদস্যরা মিলিতভাবে প্রতিক্রিয়া জানাবে। আরব ন্যাটো কি নতুন ধারণা? যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর 5 অনুচ্ছেদ অনুযায়ী কোনো সদস্য দেশ হামলার শিকার হলে এটিকে সব দেশের হামলা হিসেবে ধরে নেওয়া হবে। একই সঙ্গে সব সদস্য দেশ মিলে এর জবাব দেবে। যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে এই জোটের বেশিরভাগ দেশে ইউরোপ মহাদেশে। কাতারে ইসরায়েলে হামলার পর ন্যাটোর আদলে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটো ধারণাটি আবার সামনে এসেছে। মিশরের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল নিউজ জানিয়েছে, কাতারে হামলার পরিপ্রেক্ষিতে মিশরের পক্ষ থেকে আরব সামরিক জোট এর প্রস্তাব দিয়েছে কায়রো। এছাড়া ওআইসির সম্মেলনে ইরাকের পক্ষ থেকে মুসলিম ন্যাটো গঠনের প্রস্তাব এসেছে। বাস্তবতা, তবে আরব ন্যাটো গঠন সহজ হবে না। দেশের মধ্যে ভিন্ন স্বার্থ, নেতৃত্ব নির্ধারণ ও সদর দপ্তরের অবস্থান নিয়ে দ্বন্দ্ব রয়েছে। 2015 সালে মিশরের প্রস্তাব ভেস্তে যায় এই কারণে। তুরস্কের মতো দেশকে অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি আরব দেশগুলো। এছাড়া জিসিসির পূর্বের অভিজ্ঞতাও সতর্ক করে হুথিদের হামলার সময় তারা যৌথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিল। কাতারে হামলা, সৌদি পাকিস্তান চুক্তি এবং ইসরায়েলের উচ্চাকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন ভাবনা জাগাচ্ছে। গ্রেটার ইসরায়েল পরিকল্পনা বাস্তবায়ন করতে চাইছে ইসরায়েল, যেখানে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও জর্ডান অন্তর্ভুক্ত। আরব নেতারা এই হুমকি হালকাভাবে নিচ্ছেন না। জনগণের ক্ষোভও তীব্র, বিশেষ করে গাজায় গণহত্যা এবং যুক্তরাষ্ট্রের নীরবতার কারণে। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা। সৌদি আরব পাকিস্তান যৌথ প্রতিরক্ষা চুক্তি, কাতারের নিরাপত্তা উদ্বেগ এবং ইসরায়েলের আগ্রাসী মনোভাব সব মিলিয়ে আরব ন্যাটো বা মুসলিম ন্যাটোর সম্ভাবনা আবার আলোচনায় এসেছে। তবে বাস্তবতা কঠিন। সদস্য দেশগুলোর মধ্যে ঐক্য এবং নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব, আঞ্চলিক আধিপত্যের হিসাব সবই জোট গঠনের পথে বড় বাধা। মধ্যপ্রাচ্যের এই নাট্যক্ষেত্রে এখন নতুন সম্ভাবনা আর চ্যালেঞ্জের যুগ শুরু হয়েছে। আরব নেতারা দাঁড়াচ্ছেন নতুন কৌশল ও যৌথ প্রতিরক্ষার পথে, যেখানে আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার ভার তাদের হাতে। ইরানের মহাশক্তিশালী ক্ষেপণাস্ত্র, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন হুঁশিয়ারি। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি এখন নতুন এক মোড়ে দাঁড়িয়েছে। ইরান দেখিয়েছে যে তার সামরিক শক্তি শুধু আঞ্চলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক মহলে প্রভাব বিস্তার করতে সক্ষম। 12 দিনের সংঘর্ষে ইরান প্রতিপক্ষ ইসরায়েলকে চোখে চোখ রাখতে বাধ্য করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার ধ্বংস হয়ে গেছে, কিন্তু বাস্তবে ইরান এই যুদ্ধের পরই তাদের ব্যালিস্টিক ও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা প্রদর্শন করেছে। এই মিসাইলগুলো শুধু আঞ্চলিক শত্রুকে নয়, প্রয়োজন হলে দূরবর্তী লক্ষ্য, এমনকি যুক্তরাষ্ট্রের সামরিক আস্তানাকেও ধ্বংস করতে পারে। এই বার্তাই দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের সদস্য মোহসিন জাঙ্গানি সম্প্রতি নিশ্চিত করেছেন দেশের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে। এটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা দীর্ঘ দূরত্বে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করতে সক্ষম। তবে সরকার এখনো মডেল বা সাংকেতিক নাম প্রকাশ করেনি। বিশ্লেষকরা বলছেন এই ক্ষেপণাস্ত্র শুধু অস্ত্র প্রদর্শন নয়, এটি ইরানের কৌশলগত বার্তা। ইরান এখন হাইপারসনিক, ব্যালিস্টিক ও প্রতিরক্ষা প্রযুক্তির সংমিশ্রণে এমন এক শক্তি তৈরি করেছে যা আঞ্চলিক এবং আন্তর্জাতিক শত্রুদের ভাবতে বাধ্য করছে। ইরানের আইআরজিসি এবং সশস্ত্র বাহিনী হুঁশিয়ারি দিচ্ছে যে কোনো আগ্রাসন বা ভুল পদক্ষেপের পরিণতি কঠিন হবে। কিন্তু টুইস্ট আছে, এটি কি শুধুই প্রথাগত শক্তি প্রদর্শন, নাকি ইরান পারমাণবিক যুগে প্রবেশের প্রাথমিক ইঙ্গিত দিচ্ছে? পার্লামেন্টের আরেক সদস্য আহমেদ নাদাই সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে আসা এবং নিজের পারমাণবিক সক্ষমতা পরীক্ষা করার সম্ভাবনা নিয়ে। সমরবিদরা বলছেন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক পারমাণবিক ওয়ারহেড বহন করতে সক্ষম। যদিও ইরানের হাতে বর্তমানে কোনো পারমাণবিক অস্ত্র নেই, তবে তার প্রযুক্তি দ্রুত সেই পথে এগোচ্ছে। এই পরিস্থিতি ইরানের শক্তিকে নতুন মাত্রায় তুলে ধরেছে।
শুধুমাত্র আঞ্চলিক দখল নয়, ইরান তার অস্ত্র শক্তি, বৈজ্ঞানিক সক্ষমতা এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে বিশ্বের বড় শক্তিদেরও ভাবিয়ে তুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সরাসরি বার্তা পাঠানো হয়েছে, ইরানকে হালকাভাবে নেওয়া যাবে না। এই নতুন যুগের মধ্যপ্রাচ্যে ইরান শুধুমাত্র প্রতিরক্ষা করছে না, বরং শক্তির একটি পরিপূর্ণ চিত্র তৈরি করেছে। আঞ্চলিক শত্রু হোক বা আন্তর্জাতিক মহল, যে কেউ যদি ইরানের সীমা অতিক্রমের চেষ্টা করে, তার জন্য প্রস্তুত রয়েছে নতুন এক ধরনের প্রতিরক্ষা, যেখানে প্রযুক্তি, ব্যালিস্টিক ক্ষমতা এবং জাতীয় ঐক্য একত্রে শক্তির দুর্গ গড়ে তুলেছে। এখন প্রশ্ন শুধু একটাই, এই শক্তি প্রদর্শন কি কেবল হুঁশিয়ারি, নাকি মধ্যপ্রাচ্যের পারমাণবিক ভারসাম্যের নতুন যুগের সূচনা? ইতিহাসে বলবে, তবে ইরান নিজের অবস্থান ও শক্তি ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে।